এই মুখ ঠিক মুখ নয়, মিথ্যে লেগে আছে। মিথ্যে গুজব ছড়িয়ে এই 2017-র পশ্চিমবঙ্গে মানুষের মনে ভরে দেয়া হচ্ছে বিষ। আর কি আশ্চর্য, অন্ধের মতো কিছু মানুষ তাতে বিশ্বাস করছেন। গুজবের বিষে মরতে হচ্ছে নিরীহ মানুষকেই। সেই শরৎচন্দ্রের ছেলে ধরা গল্পে আমরা দেখেছিলাম কিভাবে গুজবের শিকার হয়ে রক্তাক্ত হতে হয়। কয়েকদিন আগে বর্ধমানের কালনায় প্রৌঢ়কে নৃশংসভাবে পিটিয়ে মারা হলো। তার রেশ কাটতে না কাটতে হুগলির বলাগড়ে বেধড়ক মারধর করা হলো এক শিক্ষিকা এবং তার মাকে, ওই ছেলে ধরা সন্দেহে। শুধু ছেলে ধরা নয়, কোথাও বোরখাভূত, কোথাও জঙ্গি, এমন হাজারো ভিত্তিহীন গুজবের অশিক্ষার অন্ধকার ছড়াচ্ছে জেলায় জেলায়। সন্ধে নামতে না নামতে বন্ধ হয়ে যাচ্ছে দরজা জানলা, দোকানপাট, এমনকি কোচিং সেন্টারও। এই 2017-তে সোশ্যাল মিডিয়ার সাহায্যে এখন মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের মগজ ধোলাই করছে গুজবের কারবারিরা। তাহলে কি আসলে সময় বদলালেও কিচ্ছু বদলায় না? আজ এই বিশেষ পর্বের শুরুতেই আপনাদের দেখাবো গুজব থেকে ছড়ানো আতঙ্ক কিভাবে গ্রাস করছে সাধারণ মানুষকে জেলায় জেলায়। দেখুন। কেউ বলছে বোরখা ভূত, কেউ বলছে বাড়ি থেকে বেরোলেই যেন কে চর মারছে, কারোর মুখে আবার ছেলে ধরা কিংবা বাড়িতে ঢুকে মহিলাদের ওপর হানা দেওয়ার গল্প। কিন্তু সবাই শুনেছে, কেউ কি চোখে দেখেছে? জিজ্ঞাসা করতেই এ ওর দিকে চাওয়া চাবি। আর এই গুজবের জেরেই এখন রাজ্যের নানা প্রান্তে শুধুই আতঙ্ক। নিছক গুজব প্রাণ কাটছে নিরীহদের, ক্ষতিকারক গুজব শেষ করে দিচ্ছে বহু স্বপ্ন। যেমন ইনি হুগলির আসানপুরের বাসিন্দা 3 কোটি ঢোক। ভেবেছিলেন ধুমধাম করে মেয়ের বিয়ে দেবেন, আয়োজনও করেছিলেন সব রকমের, কিন্তু বিয়ে বাড়ি ফাঁকাই থেকে গিয়েছে। ছেলে ধরা গুজবে গণপিটুনির পর আতঙ্কিত গ্রামবাসীরা কেউ বাড়ি থেকে কিন্তু বেরোচ্ছে না। 300-র কাছাকাছি নিমন্ত্রিত ছিল, মাত্র 100 জনের কাছাকাছি নিমন্ত্রিত সদস্য তারা বাড়িতে এসেছেন। অধিকাংশ জিনিস নষ্ট হয়ে গিয়েছে। আতঙ্ক খুবই ছিল, লোকজন আসছে না, ভয়ে ভয়ে সব আসছে, ওখানে লোক আসতে পারছে না। বিয়ের খাওয়া দাওয়ার জন্য কেনা কারি কারি আনাজ চোখের সামনে পড়ছে। যে লোকজনের যা আয়োজন করেছিলাম তা কিছু করতে পারিনি, লোকজনকে খাওয়াতে পারিনি, সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে আসবে কে? গ্রাম তো প্রায় জনশূন্য। আসানপুর গ্রামে আমরা যখন পৌঁছলাম তখনও দিনের আলো জোরালো, কিন্তু গ্রাম জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। গুজবের আতঙ্কে বিকেল থেকেই রাস্তাঘাট শুনশান। একের পর এক বাড়িতে তালা, ধানের গোলায় ধান পড়ে আছে, বাড়ির আশেপাশে মুরগি ঘুরছে, কিন্তু জনমনীষীর দেখা নেই। শুধু আসানপুর নয়, গুজব আতঙ্ক থাবা বসিয়েছে তার পাশে আমোদপুর এবং পাঁচপাড়া গ্রামেও। আমার সামনে একটা বাড়ি রয়েছে, বাড়ির বাইরে কিন্তু তালা লাগানো। এই একই ছবি কিন্তু গ্রামের প্রত্যেকটি বাড়িতে। কোনো বাড়িতে কেউ নেই, বাড়ির মধ্যে বিদ্যুৎ সংযোগ রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু একজনও গ্রামের কোনো বাড়িতে নেই। সন্ধে নামবে নামবে করছে, এমন সময় তাড়াহুড়ো করে বাড়ি ফেরার পথে দেখা হলো কয়েকজনের সঙ্গে। গ্রামের মানুষ সব গ্রাম ছাড়া, প্রচণ্ড বাজে অবস্থা, একটা লোক নেই বাড়িতে, শুধু 2-1 মহিলা রয়েছে, তাও তারা ভয়ে প্রচণ্ডভাবে অসুবিধার মধ্যে রয়েছে। এক স্থানীয় যুবকের মোটর বাইকে চড়ে বেরোলাম আমরা। গ্রামের ভেতরে পা রেখে চমকে উঠতে হলো, একের পর এক বাড়ি ফাঁকা। একজনের সঙ্গে দেখা হলো, জিজ্ঞাসা করলাম এরকম অবস্থা কেন। যা বললেন শুনে শিউরে উঠতে হয়। একটা পাগলি সে রাস্তার পাশেই বসেছিল, তাকে হঠাৎ কিছু লোকজন, যাতে প্রমাণ হয় যে এরা চুরি করতে এসছে, সেই সন্দেহে একটা পাগলিকে ধরে নিয়েছে রাস্তায় পাশে, তাকে ফেলে মহিলা পুরুষ সবাই মিলে মানে প্রচণ্ডভাবে তার উপর প্রহার করা হয়। গ্রামের একোণ থেকে ওকোণ ঘুরতে ঘুরতেই নামলো সন্ধে। মোরামের রাস্তায় প্রাণী বলতে তখন শুধু আমরা। দিনের মতো একই ছবি রাতেও হুগলি জেলার জিরাটের একটি প্রত্যন্ত গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছি। দিনের মতো রাতেও এখানে কিন্তু জনমানব শূন্য এবং গ্রামে একটা লোকও নেই। একটু এগিয়ে দেখা মিলল এই ব্যক্তির, রাস্তার পোস্টে পোস্টে আলো জ্বালানো এর কাজ। রাত্রিরে বেরোতে চাইছেন আমাদের বাড়ির সব, বাড়িতে বউ আছে, বাড়িতে বলছে যে ভয়ে 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 বেরোচ্ছে না, কিছু না। পোস্টের আলোয় না হয় রাস্তার অন্ধকার দূর হলো, কিন্তু রাজ্যকে গ্রাস করা গুজবের আঁধার তো ক্রমশ প্রসারিত হচ্ছে। একটা বিয়ে বাড়িতে লোক না যাওয়া, কারো বাড়ি ছেড়ে না বেরোনো কিংবা কারো পড়তে না যাওয়ার মধ্যে তো বিষয়টি আর আটকে নেই। গত 4 দিনে গুজবের জেরে রাজ্যে প্রাণ হারিয়েছেন 3 জন। তার মধ্যে একজন এমনও আছেন যিনি অন্যের তাগিদে গিয়েছিলেন অন্য জায়গায়, কিন্তু প্রাণটা হারাতে হয়েছে মিথ্যে এই অপপ্রচারের জন্য। একজন মরতে মরতে বেঁচেছেন, একজন সুদূর মার্কিন মুলুক থেকে এদেশে মেয়েটাকে দেখতে এসে বেঘরে প্রাণ হারাতে বসেছিলেন।
তাই রাস্তার অন্ধকার নয়, অবিলম্বে গুজবের অন্ধকার রাজ্যের আকাশ থেকে দ্রুত সরে যাওয়াটা খুব জরুরি, যাতে কিছু মানুষের অপপ্রচারে কিছু মানুষ ভুল পথে চালিত হয়ে আর কোনো মানুষের প্রাণ না নেয়। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে দিয়ে শুরু করব। সুরঞ্জন বাবু, গুজব থেকে ভয় এবং ভয় থেকে মাস হিস্টেরিয়া, মানে আমি বলছি কলকাতা শহরে এই বিদ্যুতের আলোয় বসে যতই হেসে উড়িয়ে দেওয়া যাক না কেন, যেভাবে আমি দেখাবো একটার পর একটা জেলায় এই ভয়টা ছড়াচ্ছে, একজন ইতিহাসবিদ হিসেবে স্বাধীনতা আন্দোলনের পরে মানে বহু হিংসার ঘটনায় তো আলটিমেটলি গুজব এবং তার একটা পল্লবিত ফর্ম, এইটা প্রচুর মানুষের প্রাণহানি ঘটিয়েছে। আমরা দেখছিলাম যে গড়ে দিনে একজন বা দুজন করে গণপিটুনিতে, এই গুজব থেকে উৎপন্ন গণপিটুনিতে তাদের প্রাণ হারাতে হচ্ছে। এটা কেন হচ্ছে হঠাৎ এই সময়? প্রথমেই বলি, আধুনিক ইতিহাস চর্চায় ইতিহাসে গুজবের রোল এ নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, বিশদ আলোচনা হচ্ছে, গবেষণা হচ্ছে। এবং আমরা দেখেছি ফরাসি বিপ্লবী হোক, ইংল্যান্ডের সিভিল ওয়ারই হোক, আমেরিকার রেভলিউশনারি মুভমেন্ট, আমেরিকা ইন্ডিপেন্ডেন্স ওয়ার হোক, সব জায়গাতে কিন্তু গুজবের একটা রোল ছিল মানুষকে প্রতিবাদের দিকে নিয়ে যাওয়ার। আমরা যদি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম দেখি, আমরা দেখবে অনেক জায়গায় অসহযোগ আন্দোলন হোক, ভারত ছাড়ো আন্দোলন হোক, এমন এমন জায়গায় যেখানে গান্ধীজি কোনোদিন যায়নি, গুজব ছড়িয়ে দিল গান্ধী বাবা আসছেন, গান্ধী বাবা যেহেতু আসছে আমাদের দেশ স্বাধীন হয়ে যাবে, সবাই স্বাধীনতা সংগ্রামে যোগদান করে। এমনও গুজব ছড়ানো হয়েছিল যে আমি যদি গান্ধী টুপি পরে থাকি, ব্রিটিশ বুলেট আমাকে কিছু করতে পারবে না। কাজে গুজবের একটা কিন্তু রোল আছে, পজিটিভ রোল একটা আছে, আবার নেগেটিভ রোল আমরা দেখেছি। সাম্প্রতিক ঘটনা দেখুন, একটা গুজব ছড়িয়ে দেওয়া হলো সংগঠিতভাবে যে ইরাকে সাদ্দাম হুসেন বিপুল নাকি ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপন করেছেন, দেখা গেল হয়নি, কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরকম অনেক ইতিহাসে ঘটনা ঘটে যেখানে গুজবের একটা রোল আছে। কিন্তু এখানে আমাদের একটা কথা যেটা আমার সাধারণ মনে হয় যে আমরা তাদের সোশ্যাল মিডিয়া করি, আমরা সোশ্যাল মিডিয়ার ভালো দিক থাকতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা নেগেটিভ দিকও আছে। গতকালই একটা খবরের কাগজে দেখছিলাম যে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় একটা গবেষণা চালিয়েছে, তারা দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ার ফলে কি করে নেগেটিভ পোর্ট্রেয়াল আরও খুব সংগঠিতভাবে সেটা ছড়িয়ে দেওয়া যায়। যেরকম দেখাচ্ছেন, তারা র্যান্ডম সার্ভে করেছিল। ধরুন আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমি যখন সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়টা দেখব, আমার একটা জেনারেল ইনক্লিনেশন থাকবে সেই বিষয়ের কি সোশ্যাল মিডিয়াতে কি দেওয়া হচ্ছে সেটা দেখার, উল্টো দিকটা কিন্তু দেখি না। এখানেও যেরকম হয়েছে যে আসলে আমরা সবাই তো টেকনোলজি সেভি হতে চাই, সবাই টেকনোলজি করি, আমরা সবাই ধরে নিই যে বর্তমানে যদি আমরা মডার্নিটিকে আনতে চাই তাহলে টেকনোলজি ছাড়া কোনো উপায় নেই। আমি সেটা বিশ্বাস করি না। ট্র্যাডিশনাল মডার্নাইজার ইজ নাও দ্য জেনারেল প্যারাডাইম, যে আমার বর্তমানে এগোতে গেলেই যে সব পিছনে ফিরে আসতে, সেটা না। এটা যেটা দেখেছেন, এখানে সোশ্যাল মিডিয়া একটা রোল আছে একদম। এবং সোশ্যাল মিডিয়া যখন ভালো করে খারাপ করে তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, আমাদের সেই প্রেক্ষাপটটা দেখতে হবে কেন এই জায়গাগুলোয় হচ্ছে। এবং সেইটে আটকাবার জন্যে আমি কখনো মনে করি না খালি আইন বা পুলিশি কোনো ব্যবস্থা দিয়ে সেটাকে আটকানো যাবে। একদিকে নাগরিক সমাজ, অন্যদিকে রাষ্ট্র, দুজনে হাতে হাত মিলিয়ে যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা কেন হচ্ছে, কি প্রেক্ষাপট হচ্ছে, সেটা না করলে কখনই এটা আটকানো যাবে না। অবশ্যই আমি পুলিশ প্রশাসন এবং আইনের প্রসঙ্গে আসবো। এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, ওনার কাছে আসবো। কিন্তু তার আগে দ্রুত একবার আপনাদের দেখাবো সোশ্যাল মিডিয়ার কথা হচ্ছে। সোশ্যাল মিডিয়া আজকের এই 2017-এ আধুনিক পশ্চিমবঙ্গে কিভাবে প্রাগৈতিহাসিক গুজবকে পল্লবিত করার ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক ভূমিকা নিয়েছে গত কয়েকদিনে। দেখুন, সত্যির পায়ে জুতো গলানোর আগেই মিথ্যের অর্ধেক পৃথিবী ঘোরা হয়ে যায়, অর্থাৎ সত্যির চেয়ে মিথ্যে অনেক দ্রুত বেগে ছড়ায়। এই বিখ্যাত উক্তিটা যে কোনো যুগেই চিরসত্য। সোশ্যাল মিডিয়ার এই যুগে তো তা ধ্রুব সত্যে পরিণত হয়েছে বলে মত অনেকেরই। সোশ্যাল মিডিয়ায় এমন বহু তথ্য উক্তি ঘুরে বেড়ায় যার সঙ্গে সত্যির দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, কিন্তু একটা পোস্ট কিংবা কয়েকটা শেয়ারের মধ্যে দিয়েই মুহূর্তে হাজার হাজার মানুষের কাছে তা সত্যি হয়ে দাঁড়ায়। তারাও জানতে পারেন না একটা ডাহা মিথ্যে কিভাবে তার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। রাজ্যের বিভিন্ন প্রান্তে গুজব ছড়ানোর নেপথ্যেও সোশ্যাল মিডিয়াকে দারুণভাবে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ, বিষিয়ে তোলা হচ্ছে মানুষের মন।
এভাবেই ছাপোষা নিরীহ একজন মানুষের গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে ছেলে ধরা, চোর, ডাকাত কিংবা নারী নির্যাতনকারীর তকমা। আর কিছুই না পেলে সন্দেহভাজন, স্রেফ মনে হওয়ার ওপর ভিত্তি করে প্রকাশ্যে পিটিয়ে মারা হচ্ছে তাকে। কাউকে আবার আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করছে পুলিশ। আর শত্রুতায় ইন্ধন দেওয়ার কাজটা লাগাতার করে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন আর সন্ধ্যাবেলা পড়তে যাওয়া হবে না, স্কুলেও এখন সেই ভয়ে যেতে পারছি না। ভয়টা কিসের? শুনছি যে মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে। দেখেছো কাউকে ধরে নিয়ে গেছে বা এরকম ঘটনা জানো? না, মোবাইলে নেটে ছেড়েছে, সেগুলো দেখেছি। এইসব মিথ্যে বিভ্রান্তিমূলক প্রচার ছড়ানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে নানা জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে। গুজব ছড়ানোর অভিযোগে উত্তর 24 পরগনার অশোকনগর থেকে দুদিন আগে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, ধৃতের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। পাওয়া গিয়েছে রকমারি গুজব, যেখানে রটানো হয়েছে জঙ্গি অনুপ্রবেশের কথা। কোন লাইনে আবার বাড়ির মহিলাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা। ভিখিরি ভবঘুরেদের সম্পর্কেও রটানো হচ্ছে বিভ্রান্তিমূলক প্রচার। গণপিটুনির প্ররোচনা দেওয়ার কাজেও ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে। আর ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়ানো এইসব গুজবে আতঙ্ক রাজ্য জুড়ে। নদিয়া থেকে বর্ধমান, উত্তর 24 পরগনা থেকে হুগলি, সর্বত্রই খলনায়ক সেই সোশ্যাল মিডিয়া। কিছু মানুষের সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের কারণে আজ গ্রামকে গ্রাম মানুষ ভুক্তভোগী। সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষের কাছে ভালো বার্তা যেন আসে। পুরোটাই অপপ্রচার। সোশ্যাল মিডিয়ার জন্য, অপপ্রচারের জন্য আজকে গ্রামকে গ্রাম ফাঁকা হয়ে গেছে। পুলিশ সূত্রে দাবি, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে গুজব ছড়ানোর কাজে টেক সাভি তরুণ প্রজন্মের একাংশকে কাজে লাগানো হচ্ছে। যদিও পুলিশ বলছে সবকিছুর ওপরই নজর রাখছে তারা। গুজবকে পরাস্ত করে পাল্টা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রচার শুরু করেছে পুলিশও। কিন্তু দিনের শেষে সচেতন হতে হবে সাধারণ মানুষকেই। মনে রাখতে হবে সেই বিখ্যাত উক্তি, রিউমার স্প্রেড বাই ফুলস অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই ইডিয়টস। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও আবির দত্ত, এবিপি আনন্দ। একটু বলছি, 1970-এর দশকে যখন আমরা স্কুলের ছাত্র ছিলাম, আমি সাউথ পয়েন্টে পড়তাম, মনে আছে ঠিক সেই সময় এরকম একটা গুজব উঠেছিল, ছেলে ধরা আসছে। এবং আমার মনে আছে যে আমরা তখন সে সময় মা বাবা আমাকে নিয়ে যেত স্কুলে, আগে কিন্তু এমনি যেতাম, সেখানে সোশ্যাল মিডিয়া ছাড়াই কিন্তু হয়েছিল। ঠিক বিভিন্ন সময় ফিরে আসছে। আমি খানিকক্ষণ পরে দেখাবো। আমার ওই ঐতিহাসিক সন্ধিক্ষণটা ধরতে হবে, কি প্রেক্ষাপটে এই জিনিসটা ঘটছে, কারা ঘটাচ্ছে, কেন ঘটছে, কি ইনস্ট্রুমেন্টটা কি, তাহলে কিন্তু আমরা ঠিকমতো ভাবে। 1990 সালের 30শে মে যখন অনিতা দেওয়ানের ঘটনা ঘটলো, তখনও ছেলে ধরা বলেই এই গণপিটুনি ঘটনা হয়েছিল। এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মার সঙ্গে কথা বলবো। মিস্টার শর্মা, প্রথমে আপনাদের কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে হিংসা, মারপিট, চুরি, ছিনতাই, পুলিশের পক্ষে এইগুলোকে ডিটেক্ট করা, ধরা, থামানো সহজতর, কিন্তু আপনাদের এখন লড়তে হচ্ছে গুজবের বিরুদ্ধে, যার একটা চেহারা নেই, যাকে আপনি গ্রেপ্তার করতে পারবেন না বা 3টে ধারায় মামলা শুরু করতে পারবেন না। কিভাবে কমব্যাট করার কথা ভাবছেন এই চোখে দেখা যায় না অথচ পল্লবিত হয়েছে, অথচ ছড়িয়ে পড়ছে জেলায় জেলায় এই গুজবের সন্ত্রাসকে? দেখুন, এটা নিয়ে আমরা 2-3 প্রংড অ্যাকশন নিচ্ছি। এটা যেটা গতকালকে ডিএ সাহেব আমাদের প্রেস কনফারেন্সে বললেন, একটা তো আছে কি আপনার মাধ্যমে নাকি লোকাল যেটা আছে লোকাল এরিয়াতে আমরা অলরেডি পুলিশকে বলেছি, লোকাল থানাকে বলেছি, এসপি সিপিদেরকে বলা হয়েছে কি জনসম্পর্ক বাড়িয়ে আমাদেরকে পাবলিক কাছে নিয়ে যেতে হবে কি এটা দিস ইজ অনলি রিউমার, এটা গুজব আছে আর কিছু নেই। সেটা আমরা করছি, ক্লাবদেরকে কন্ট্যাক্ট করছি, আজি পার্টি কন্ট্যাক্ট করছি, পাড়া পাড়া গিয়ে আমরা মাইকিং করছি, পাবলিক কন্ট্যাক্টে বাড়াচ্ছি, যাতে আমরা বলতে পারি, বলছি কি এটা শুধু গুজব আছে। সেকেন্ডলি, এটা আপনার প্রোগ্রামে একটু আগে বলছিলাম সোশ্যাল মিডিয়া ব্যাপারে, আমরাও সোশ্যাল মিডিয়া ওয়াচ রাখছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি কি আমি একটা পেলাম সোশ্যাল মিডিয়া, না বুঝে টুঝে ওটা ফরওয়ার্ড করে দিলাম, সেটাই নিয়ে এটা গুজবটা আরো বাড়ছে।
এরম ক্ষেত্রে আপনারা কি পিন পয়েন্ট করতে পারছেন? মানে একটা তো প্রিভেন্টিভ মেজার্স, যেটা আপনি মাইকিং করছেন কিংবা মানুষের মধ্যে সচেতনতা ছড়াচ্ছেন, এমনকি থানা স্তরে পাল্টা প্রচারও আমরা দেখিয়েছি দর্শকদের যে কিভাবে পুলিশ কোনটা ঠিক তথ্য সেটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন গ্রুপের মাধ্যমে ছড়ানোর চেষ্টা করছে যে গুজবে কান দেবেন না, এরম কিচ্ছু হয়নি, অত্যন্ত ইতিবাচক দিক। কিন্তু কারা এটা করছে সেটা পিন পয়েন্ট করার কোনো রকম চেষ্টা কি আপনারা করছেন বা সফল হয়েছেন? আমরা অলরেডি এটা নিয়ে ক্ষেত্রে যারা রিউমার স্প্রেড করছে তার মধ্যে অলরেডি 25 থেকে 28 জনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, এছাড়া আমরা এটা প্যাটার্নটা এটা অ্যানালাইজ করছি, প্যাটার্ন থেকে আমরা বুঝতে পারছি কি কিছু অ্যান্টি সোশ্যাল এরা চেষ্টা করছে যাতে এই যে পিসফুল এরিয়া আছে, যারা পিসফুল কমিউনিটিজ, ডিফারেন্ট কমিউনিটি পিসফুল কমিউনিটি থাকছে, তার মধ্যে গুজব দিয়ে গন্ডগোল পাকাতে পারে। সেটা নিয়ে আমরা অলরেডি অ্যানালাইজ করছি, ডেটা অ্যানালাইজ করছি। আস্তে আস্তে এটা একটু টাইম লাগবে, কিন্তু নাম্বার অফ পিপল ইনভলভড ইজ স্লাইটলি হাই, কিন্তু আমরা এটা পিনপয়েন্ট করে অ্যাকশন নেব আর স্ট্রং অ্যাকশন নেব এটা নিয়ে। মিস্টার শর্মা, ওই প্যাটার্নের কথা আপনি বলছেন যে আমরা দেখছিলাম যে যেখানে এটা সবথেকে বেশি হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, বর্ধমান, মালদা, সীমান্ত লাগোয়া, এটার কোনো স্পেসিফিক আইডেন্টিফিকেশন কি আপনারা করছেন? না, এখন আমরা ফোকাস করে অ্যানালাইজ করছি, ডেটা অ্যানালাইজ করছি, প্যাটার্ন অ্যানালাইজ করছি। ইন ফিউচার যখন যেরকম ডেভেলপ হবে সেটা আমরা শেয়ার করবো আপনার। মিস্টার শর্মা, আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে সময় খবর পাওয়া। ধরুন এই কল্যাণীর ঘটনা, যেখানে এনআরআই মা এবং মেয়ে প্রায় মানে প্রহিত হয়ে প্রায় মানে জীবন সংশয় ঘটেছিল এবং আপনারা ঠিক সময় এখানে স্পটে পৌঁছেছিলেন। যদি না পৌঁছতেন মানে দুর্ভাগ্যবশত গ্রাহাম স্টুয়ার্টস লাইনের মতো আরেকটা ঘটনা ঘটতে পারত। এই ঠিক সময় স্পটে পৌঁছানোর খবর ইত্যাদি, এই নেটওয়ার্কটাকেও আপনারা কি একটু বেশি জোর দিচ্ছেন এই সময়? আমরা এটা খুব বেশি জোর দিচ্ছি এবং পাবলিক কাছ থেকে অ্যাপিল করছি কি যদি পাড়ায় না আপনার এরিয়াতে যদি এরকম কোনো গুজব আসে, না এরকম আপনি দেখছেন কি কোনো ঘটনা ঘটতে পারে না ঘটছে, ইমিডিয়েটলি আমাদের জানান। আমাদের কন্ট্রোল নাম্বার আছে, জেলার নাম্বার আছে, লোকাল থানা নাম্বার সবির কাছে আছে, আপনার দয়া করে আমাদের জানান, আমরা ইমিডিয়েট এটা নিয়ে স্ট্রং অ্যাকশন নেব। আমার শেষ প্রশ্ন আপনাকে, যে কোথাও একটা প্ল্যান করে করা হচ্ছে, সুপরিকল্পিতভাবে এই ধরনের একটা অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে, একটা আনরেস্টের চেষ্টা হচ্ছে, এরম কি মনে হচ্ছে? নিশ্চয়ই আমি আগে বললাম কি কিছু সেট অফ সাম অ্যান্টি সোশ্যালস এরা খুব প্ল্যান ভাবে চেষ্টা করছে যাতে পিসফুল এনভায়রনমেন্টটা ওরা ওখানে দাঙ্গা লাগাতে পারে, গন্ডগোল লাগাতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চিত যে পুলিশ বাহিনী এবং প্রশাসন সতর্ক থাকবে। আমি আইনের কথায় জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। জয়ন্ত, যেটা জানতে চাইবো সেটা হচ্ছে গুজব এর উৎসে পৌঁছানো কিন্তু খুব কঠিন। আমি বলছি যে নানা নেটওয়ার্ক, পুলিশ সতর্ক আছে, সব কিছু করা সত্ত্বেও কে গুজবটা প্রথম ছড়িয়েছে, ছড়িয়ে পড়ার পর কিন্তু উৎসে পৌঁছানো, সেখানে আইন কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারে? আইটি অ্যাক্টে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? কারণ বেশিরভাগ ক্ষেত্রে জেলাতেও আমরা দেখছি গুজব ছড়াচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ার মারফত। হ্যাঁ, প্রথমে বলি যে মোবাইলে ছবি তোলা হচ্ছে, সেই ছবি সংবাদ মাধ্যমে আসছে, কিন্তু ওই মোবাইলেই পুলিশকে খবর দেওয়া হচ্ছে না। সাধারণ লোককে জেনে রাখতে হবে এই ধরনের কোনো অফেন্স ঘটতে দেখলে যদি পুলিশকে জানানো না হয় তাহলে সেটাও কিন্তু একটা অপরাধ। দ্বিতীয় কথা, অনেক সময়ই আমরা দেখতে পাচ্ছি পুলিশে আস্থা নেই। ধরা যাক যদি চোরও ধরা পড়ে, ছেলে ধরা পড়ে, তাহলে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। কিছুদিন আগে পোলমা থানার অধীনে একটি চোর ধরা পড়েছে, তারপর চোরটাকে যখন ধরা হলো তখন সে বলছে ওসি শুদ্ধ সব জানে। এরপর ওসি সেখানে এলেন এবং তিনি নিজেই পেটাতে শুরু করলেন। একটা কথা ঠিক যে পুলিশের হাতে তুলে দিলে সাধারণ মানুষ মনে করছে যে পুলিশ কিছু করবে না, তার চাইতে আইন নিজের হাতে তুলে নাও। এটা কিন্তু অত্যন্ত গুরুতর অপরাধ এবং এখানে ভয়ঙ্করতম সাজার কিন্তু জায়গা আছে। সাধারণ মানুষকে এটা বুঝতে হবে। আর একটা কথা, এই যে গণপ্রহারের প্রবণতা কিন্তু অতি সাধারণ ছাপোষা মানুষের মধ্যেও লুকিয়ে থাকে। যে লোকটা বাসে বসে আছে চুপটি করে, ছাপোষা গৃহস্থ মানুষ, সেই যদি পকেটমার ধরা পড়ে তাহলে সেও কিন্তু দুঘাত দেবে। অনেক সময় খেয়াল করবে যিনি মারছেন তিনি জানেনই না কি ঘটনা। এক্স্যাক্টলি, এই যে দুজন বলাগড়ের কথাটা তুমি বললে, মা আর মেয়েকে মারা হলো, সেখানে সংবাদ মাধ্যমে তাঁরা বললেন যে বৃদ্ধারাও মেরেছেন, সাধারণভাবে কিন্তু তারা মারতেন না। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে একটা অ্যাংজাইটি, একটা ফ্রাস্ট্রেশনের কিন্তু বহিঃপ্রকাশ। ভারতীয় দণ্ডবিধিতে তো ধারা রয়েছে, সাজা দেওয়া যেতেই পারে। এছাড়াও আরেকটা খুব মজার কথা আমার মনে হয়, ইনফরমেশন টেকনোলজি একটা এলো সাধারণ মানুষের উপকার করবার জন্য, তারপর দেখা গেল সেটার মিসইউজ শুরু হয়ে গেল। অপরাধীরা আগে কিন্তু মিসইউজ শুরু করে, তারপর আইন প্রণেতারা সেটাকে আটকাবার চেষ্টা করেন। এখানেও কিন্তু পুলিশ
অনেক সময়ই আমরা দেখি ঘটনার পরে পৌঁছচ্ছে বা সামাল দিচ্ছেন, কিন্তু যেটা মাননীয় পুলিশ কর্তা বললেন যে তারা কেন সোর্স নার্চার করেন না, যেখানে একটা গন্ডগোল হতে পারে সে আভাস পেয়ে তারা যদি আগে পদক্ষেপ নিতেন তাহলে কিন্তু অনেক সময় গন্ডগোলটা আমরা আটকাতে পারতাম। আমরা কিন্তু এখন সোর্স নার্চার করার ব্যাপারটা ভুলে যাচ্ছি। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট আছে, সেখানে আর সাজার বিধান, বিশেষ করে আমি মনে করি যদি 66 ক্যাপিটাল এতে পানিশমেন্ট ফর সেন্ডিং অফেন্সিভ মেসেজেস এরকম কিছু যদি করা যায়, কারণ সবসময়ই আইন প্রণেতারা মনে করছেন যে এটার মিসইউজ হচ্ছে কাজেই এটাকে আটকাবো, তো এরকম একটা চেষ্টার কথা ভাবা যেতে পারে। তবে সব মিলিয়ে কিন্তু গণপ্রহার একটা ভয়ঙ্করতম অপরাধ। একজন মানুষের সঙ্গে লড়াই করলো, বন্দুক বা পিস্তল দিয়ে মেরে ফেললো হতে পারে, কিন্তু একটা লোককে গাছে বা ল্যাম্পপোস্টে বেঁধে রেখে নাক মুখ চোখ থেতলে দিচ্ছে, এটার চাইতে নৃশংসতা কিন্তু হতে পারে না। এবং এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে, জিনের মধ্যে রয়েছে, কজনকে সাজা দেওয়া যাবে? ঠিক, আমি দ্রুত একবার এই নিয়ে রাজনীতির পাটে আসব, তার আগে একবার দেখে নেব যে রাজনৈতিক চাপানুতার এই বিষয় নিয়েও শুরু হয়ে গেছে। শুনেছ কি আজ তার পায়ের আওয়াজ, আসছে সে আসছে। যুগে যুগে ফিরে আসে গুজব, কখনো ভূতের মোড়কে, কখনো জঙ্গির, কখনো বা ছেলে ধরার। একটা সময় ছিল যখন নিশির ডাকের গল্পে বুঁদ ছিল গ্রাম থেকে শহর। নিশির ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে বেরোলে নাকি নিশ্চিত মৃত্যু। এ শহর হীরামতির গল্পও শুনেছে, সে নাকি বাচ্চাদের ঝোলায় পুড়ে নিজের ডেরায় নিয়ে যেত। কিন্তু এ সবই ছিল নিছক গল্প, গুজব। রোয়াকে বসে ঠাট্টার ছলে গল্প করতে করতেই এসব গুজব গলি থেকে রাজপথে ঘুরে বেড়াতো। আর আজ হাতে স্মার্টফোনের একটা পোস্টেই একটা ডাহা মিথ্যে মুহূর্তে চাউর হয়ে যেতে পারে বর্ধমান থেকে বালিগঞ্জে, কিংবা দার্জিলিং থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত। আর ভ্রান্ত প্রচারের ওপর ভিত্তি করে যেসব অপ্রীতিকর ঘটনা ঘটছে তা নিয়েও তুঙ্গে রাজনৈতিক চাপানুতোর। এই পরিস্থিতির জন্য বিরোধীদের দিকেই আঙুল তুলেছে তৃণমূল। এমন কিছু গুজব তৈরি করার চেষ্টা হচ্ছে যাতে করে পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত হয়। এর জন্য বিরোধী দল এমন কোনো নোংরামি নাই যা করতে পারেন না, সেই কাজই তারা করছেন। গোটা বিরোধী দলই আছে, সবাই মিলেই করছেন, যে যেখানে সুযোগ পাচ্ছেন করছেন। যদিও অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলের ঘাড়েই দায় চাপিয়েছে বামেরা। বিরোধীরা নেই, বিরোধীদের দেখা যায় না, দূরবীন দিয়ে দেখা যায় না। এখন কি হঠাৎ মনে হলো নাকি যে বিরোধীরা অনেক আছে? তাহলে এতদিন যা বলছিলেন সেগুলো কি ভুল বলছিলেন? যারা ওদেরকে খুব ভরসা করছিল তারাই ভরসা হারাচ্ছে। বামেদের সুরে তৃণমূলকে নিশানা করেছে বিজেপিও। যা কিছু আজকে হচ্ছে, যে কটা জেলাতে গন্ডগোল, সব কটা গন্ডগোলের পেছনেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাগবটোরা, পয়সার বখরার লড়াই, রেজাক মোল্লা আরাবুলের লড়াই, পেশি শক্তির লড়াই, কে ওখানে জমি দখল করবে তার লড়াই আছে, গোটা রাজ্য জুড়ে তাই। গুজব গণপিটুনির ঘটনায় রাজনীতির পারদ যখন ঊর্ধ্বমুখী, তখন কোথাও কোথাও আবার পুলিশের দিকেও আঙুল উঠছে। জগদল থানা তারপরে আমাকে ভাটপাড়া ফাঁড়ির নাম্বার দিল। ফাঁড়ির নাম্বারে যখন ফোন করেছি, ফাঁড়ি থেকে বলা হয়েছে 8টি ভ্যান আপনার যাবে। 2 ঘন্টা ওনা থেকে আসতে, 2 ঘন্টা সময় লাগে। তার মধ্যে যত লোক এই মেন রাস্তা দিয়ে যাচ্ছে সব লোক ওই মেরেছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরাও। পুলিশকে আরো প্রচার করতে হবে, প্রশাসনকে আরো সাধারণ মানুষের সঙ্গে প্রচার করতে হবে। পুলিশ প্রচার করছে, কিন্তু প্রচারটা আরো বেশি করে করতে হবে। কারা করছেন এসব তথ্য প্রশাসনের কাছে খবর থাকা উচিত। সোশ্যাল মিডিয়াতে সব আসছে, যারা সোশ্যাল মিডিয়ায় এসব প্রচার করছেন তাদের ধরে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। যদিও পুলিশের দাবি এই ধরনের খবর পাওয়া মাত্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করার কথা বলছে শাসক দল। গুজবে কান দিবেন না, যে কোনো কথা শুনলে সেটাকে যাচাই করুন, আইনের উপর বিশ্বাস রাখুন, আইনের উপর ছেড়ে দিন সমস্ত ব্যাপারটা। গুজবে আপনারা কান দেবেন না, যাতে যদি কখনো কোনো জায়গায় কিছু হয় সেটা প্রশাসনকে আপনারা জানাবেন। গুজবে অন্ধ হয়ে অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, গণপিটুনিতে অনেকের মৃত্যু পর্যন্ত হচ্ছে। আর তা নিয়েই শাসক বিরোধীর চাপানুতো, যা দেখে অনেকেই বলছেন গুজব রুখতে কি রাজনীতি সরিয়ে একসঙ্গে ঝাঁপানো যেত না? এখানেও সেই রাজনীতি। এবিপি আনন্দ। পঙ্কজবাবু, শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন যে এই গুজব বিরোধীরা ছড়াচ্ছে এবং একটাই উদ্দেশ্য, রাজ্যকে অশান্ত করা, একটা আনরেস্ট তৈরি করা। যদি আপনি সাফল্য নেন তাহলে ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে। সাফল্যটা আপনার, ব্যর্থতাটা অন্যের, এটা বলাটা মনে হয় ঠিক নয়। দ্বিতীয় যেটা মনে হয় যে
দল হিসেবে বিজেপি কি এই ধরনের প্রচার, সরকারি উদ্যোগ বা প্রশাসনের যে উদ্যোগ, যে অবশ্যই বিরোধীদের মানে নিশ্চয়ই একটা দুঃখজনক ঘটনা, তার পুনরাবৃত্তি যাতে না হয়, যে কোনো সুস্থ মানুষ সে কথা বলবে। এবং প্রশাসনকে আমরা তো দেখলাম কিছুদিন আগে পুলিশ আক্রান্ত হচ্ছে, আমরা তো দেখলাম যে নিজেরাই দীর্ণ বিদীর্ণ হচ্ছে। এইগুলোকে বন্ধ করতে হবে এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে বন্ধ করতে হবে। এটা দৃঢ়ভাবে করা উচিত রাজ্যের স্বার্থে। এবং সত্যি কথাই, যখন আমরা দেখি একজন এনআরআই আমস্টারডাম থেকে এসে তিনি আক্রান্ত হন, তখন কিন্তু পর্যটন শিল্প বিকশিত হবে না। সুতরাং সবটাই একটার সঙ্গে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং সেখানে খুব সদর্থক ভূমিকা নেওয়া উচিত। সর্বদলীয় সভা মিটিং ডাকা হোক এবং সেখানে সেই বার্তাটা দেওয়া হোক, প্রশাসন কঠোর ব্যবস্থা নিক। দেখুন, আমি শুধু বলি একটা কথা, খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে সমতল থেকে পাহাড় সব জায়গায় উন্নয়ন, এবং উন্নয়ন যেখানে হচ্ছে একটা রাজনৈতিক এই বিষয়টা আসছে এই জন্যে যে দেখুন, বিগত দিনে যে রাজনৈতিক দল ছিল তারা কিন্তু গুজবে বিশ্বাস করতেন না, তারা ভার্চুয়ালি ওই সন্ত্রাসটা হতো, সেটা কোনো গুজব না, হতো। আপনি বলছেন 34 বছর। এবং দ্বিতীয়ত হচ্ছে এখন যারা আসতে চাইছেন, ভারতীয় জনতা পার্টি যারা আসতে চাইছেন, যদি রাজনৈতিক নেতা থেকে যারা রয়েছেন প্রত্যেকেরই যদি উস্কানিমূলক বক্তব্য শোনেন, প্রভোকেটিভ রিমার্কস থেকে সমস্ত আরম্ভ করে, আমরা দেখছি যে তারা আসার জন্যে এই গুজব। আচ্ছা, গুজবটা কেন ছড়াবে? আনরেস্ট, একটা হইচই, একটা কলহল তৈরি করা, কলহল তৈরি করা, তারা তো নিজের সামনে আসছেন না। এই যে কারা করছেন, এই যে মুখোশ পরা, তারা পিছনে থাকছেন, কাকে এক্সাইট করছে আর কিসের বিষয়টা আপনি এক্সপ্লয়েট করছেন বলুন তো? একটা মানুষের ইগনোরেন্স, এই ইগনোরেন্সটাকে কিংবা কোথাও না কোথাও তার সরলতা, সেটাকে করে যদি মনে করে এই রাজ্যকে আনস্টেবল হিসেবে দেখানো যায়। দেখুন, খুব ছোট বিষয়, এখানে তো গুজবও ছিল না। গ্লোবাল বিজনেস সামিট হচ্ছে, যেদিনকে গ্লোবাল বিজনেস সামিট হচ্ছে মিলন মেলায় প্রাঙ্গণে, সেখানেও কিন্তু একটা অত্যন্ত মানে যারা মনে করেন যে খুব দায়িত্ব নিয়ে করছেন, একটা রাজনৈতিক দল আপনারা এসেন সেই মুহূর্তে সেখানে একটা বিক্ষোভ দেখাচ্ছে, বামেরা জবাব দেবে। কিন্তু আমি বলছি যে ডক্টর পাঞ্জা, একটা জিনিস, কোথাও কি শাসক দলেরও দায়িত্ব থাকে না? মানে মানুষকে ভুল বোঝানোর, সেখানে মানুষের পাশে তো শাসক দলের ক্যাডাররাও থাকবে। আমি আসবো এই প্রশ্নে আসবো, একটা ছোট্ট বিরতির পর আবার এই প্রশ্নে ফিরবো যে শাসক দলের দায়িত্ব কি থাকে না মানুষকে ভুল বোঝানো, প্রতিহত করার, মানুষের পাশে থেকে? ছোট্ট বিরতির পর। কোনো একটি জেলার একটি প্রত্যন্ত গ্রামে এমন বিষয় নয়, একাধিক জেলায় আমরা দেখছি দিনের বেলা স্কুলে যেতে ভয় পাচ্ছে ছাত্র কিংবা ছাত্রীরা, কিংবা বিকেলের বা সন্ধ্যের টিউশন পড়তে যাওয়া, তাতেও সমস্যা হচ্ছে। কোচিং সেন্টারে লোক হচ্ছে না কেন? গুজব আতঙ্ক গ্রাস করেছে গোটা নদিয়া জেলা। আমরা রয়েছি সেই জেলারই কল্যাণীর সগুনার একটি গ্রামে। ওলট পালট করে দিয়েছে মানুষের জীবনযাপন। স্রেফ ভিত্তিহীন প্রচার, তাতেই প্রবল আতঙ্ক। বাড়ি থেকে বেরোনোর সাহসটুকু পাচ্ছেন না অনেকে, সিটিয়ে খুদেরাও। স্কুল খোলা, কিন্তু অধিকাংশ পড়ুয়াই গড়হাজির। যারা যাচ্ছে তাদের মধ্যে আবার ছাত্রীর সংখ্যা হাতে গোনা। কিন্তু ভয়টা কিসের? এখন মাস্টাররাও বলছে যে এখন বিকেলে পড়ানো না, এখন সব সকালে পড়া দিয়ে দিয়েছে, যে সকালে 10টা থেকে বা সন্ধ্যের আগে পর্যন্ত পড়াটা ছুটি দিয়ে দিচ্ছে। ভয়ে স্কুলে যাচ্ছে না অনেকেই, বাড়ির দরজা আটকে বসে থাকছে ছাত্রীরা। কিন্তু তাতেও রাতে চোখের পাতা এক হচ্ছে না। পড়তে যাই না, স্কুলে যাই না, ভয়ে রাত জেগে থাকে অনেকে, বাড়িতে ঘুমাই না। মায়েদের মনে ভয় এই বোধহয় মেয়ের কিছু হয়ে গেল, তাই দ্রুত রান্নার পাট চুকিয়ে টর্চ লাঠি নিয়ে সোজা রাস্তায়। রাত্রিবেলা বাসি, হ্যাঁ, আর লাঠি হাতে নিয়ে, টর্চের হাতে নিয়ে এখানে ধারা থেকে। নদিয়া থেকে ছড়ানো এই গুজব বিষের সংক্রমণ এখন বর্ধমানের কাটোয়াতেও। আমার মধ্যেও একটা আতঙ্ক আছে, তো সেই কারণে আমার বাবা মাও একটু ভয় পাচ্ছে, সেই জন্য পড়তে বা যেখানে যাচ্ছি বাবা মাও সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। গুজবের জন্যে এখন নিয়ে আসছে মেয়েকে, নিয়ে আসতে হয় রাত্রেবেলা বা দিনের বেলা, সবসময় এটাই হয়েছে, ওই ছেলে ধরা গুজব। এই পরিস্থিতিতে রাতের কোচিং সেন্টারগুলিতে হু হু করে কমছে ছাত্রীদের সংখ্যা। যারা মেয়েকে পড়াতে পাঠাচ্ছেন তারা দিয়ে আসছেন, দাঁড়িয়ে থেকে আবার বাড়ি নিয়ে আসছেন। বিশেষ করে মেয়েদের মধ্যে তো একটা প্রভাব রয়েছেই, কারণ বেশ কিছু মেয়েরা আমার ব্যাচে সেভাবে পড়তে আসছে না।
গুজব আতঙ্ক থাবা বসিয়েছে ছাত্রদের মনেও। আগে যেমন একা একা বাড়ি ফিরতাম, এখন 4-5টা বন্ধু বা কখনো কখনো বাবাকে ফোন করে ডেকে নিতে হয়। কোথাও ছেলে ধরা, কোথাও বা নারী নির্যাতনকারী কিংবা জঙ্গি, নানা জায়গায় নানা প্রচার, সবটাই গুজবকে ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা একটা অংশের, আর তাতেই থরহরিকম্প সাধারণ মানুষ। উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় টিউশন কোচিং বন্ধ করে বাড়িতেই দিন কাটছে অসংখ্য স্কুল কলেজের ছাত্রছাত্রীর। বাড়ি থেকে আমাদের বেরাতে দেওয়া হচ্ছে না বা আমাদের নিজেদেরও ভয় করছে। পুলিশ বলছে পরিস্থিতির ওপর তারা নজর রাখছে, কিন্তু তাতেও গুজব ছড়াচ্ছে তড়িৎ গতিতে। এক জেলা থেকে আরেক জেলা ভ্রান্ত প্রচারে আতঙ্কিত জনজীবন। কৃষ্ণেন্দু অধিকারী, রানা দাস ও আবির দত্ত, এবিপি আনন্দ। পার্থ, ভুলে যান মমতা বন্দ্যোপাধ্যায়, ভুলে যান বুদ্ধদেব ভট্টাচার্য, বামপন্থীরা তো নিজেদের প্রগতিশীল বলেন এবং 34 বছরে আপনাদের শাসনে সেখানে বিজ্ঞান এবং যুক্তিবাদী মঞ্চের একটা আন্দোলন হয়েছিল। তারপরে নিয়মিত আপনারা বিজ্ঞান সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছেন, বিজ্ঞান জাঠা বের করেছেন। তো এই রকম একটা সময় জেলায় তো শাসক দল ভুলে একটু মানুষের সচেতনতার জন্য আপনাদের এমনিই রাস্তায় নামা উচিত। ঠিক যে জায়গায় ক্রাইসিসটা যাচ্ছে, এর তো কোনো দলমত নেই। না, দলমত তো নেই, কিন্তু আসলে কি হচ্ছে যে প্রত্যেকটা গুজবেরই একটা নিজস্ব রাজনীতি থাকে। আপনি যেটা বলছিলেন যে তার একটা পাল্টা রাজনীতির মধ্যে দিয়ে আসলে এই গুজবটাকে প্রতিহত করতে হয়। গুজবের রাজনীতিটা সম্পর্কে যদি অ্যাওয়ার না হতে পারি, ধরুন এই যে অনুজ শর্মা, পুলিশের বড় কর্তা, উনি তো যে ইঙ্গিতটা দিলেন যে সেটা ভয়াবহ জিনিস, যে এই গুজবটা আরও একটা গ্রেটার ডাইমেনশনে যেতে পারে আমাদের সমাজে। এবং সেখানেই আমি বলছি ভারতবর্ষের নিরিখে এবং আমাদের রাজ্যের নিরিখে আমি বলছি এই গুজবের পেছনের রাজনীতিটা আমি বোঝার চেষ্টা করছিলাম। কোথাও যদি আপনি একটা মানে ভূত কল্পনা করেন, তাই নিয়ে গুজব রটান এবং ভূতের পোশাকের সঙ্গে বিশেষ ধর্মের সংযোগ থাকে, এটা মারাত্মক বিষয়। এক্স্যাক্টলি। এবং আপনাকে বলছি যে কি কাণ্ড, যে 1-1.5 বছর আগে উত্তরপ্রদেশের দাদরি বলে একটা জায়গা, সেখানে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, তার ফ্রিজে কোন মাংস আছে, গরুর মাংস আছে কিনা এই সন্দেহে এই গুজব রটিয়ে একটা মানুষ মারলো, তাকে পিটিয়ে মারলো সবাই। এবং সেই মৃত্যুর পর গোটা দেশ জুড়ে সবাই দেখলেন এবং দেশের প্রধানমন্ত্রী সাইলেন্ট রইলেন প্রায় 18 দিন। আমি বলছি এখান থেকেই বুঝুন যে তাহলে গুজবের পেছনে একটা রাজনীতি কাজ করে এবং সেই রাজনীতির একটা প্রমোটারও থাকে। আপনি আমাদের রাজ্যে যদি বলেন, শোভনবাবু বলছিলেন, আমি খুব মন দিয়ে শুনছিলাম, এই যে আমাদের পাওয়ার গ্রিড প্রকল্প, এখানেও একটা গুজব আপনারা দেখাচ্ছিলেন। প্রথম দিন হচ্ছে যে সেই গুজবে হচ্ছে যে যদি পাওয়ার গ্রিড হয় বিকলাঙ্গ হয়ে যেতে পারে কিনা, পাওয়ার গ্রিড হলে মাসের পর মাস প্রচার চলেছে, উর্বর জমি হয়ে যেতে পারে কিনা, সেখানে আপনারা বললেন রাজ্য জুড়ে ভাঙা ছড়িয়ে দেব। এইবার আমি বলছি যে আসলে কি হচ্ছে যে এই পাওয়ার গ্রিডের বিরুদ্ধে যে ভয়টা, এই ভয়টার আসলে আরেকটা দিক আছে। এখানে তো আরাবুল ইসলাম এবং কাইজার, তাদের যে পাওয়ার গ্রিড এবং সেই পাওয়ার গ্রিড মানে মানি মাসল সব পাওয়ার গ্রিড, সেটাই তো আসলে মানুষকে সন্ত্রস্ত করে রেখেছিল। ফলে এই সন্ত্রস্ত অবস্থার উপর দাঁড়িয়ে পাওয়ার মানে শুধু বিদ্যুৎ না, পাওয়ার মানে ক্ষমতা, পাওয়ার মানে ক্ষমতাও তো। এবং আমি আপনাকে বলছি যে লাস্টলি যে ইকোনমিক রিজনস কোথায় হয়, দেখবেন যে রোজ খবরের কাগজে দেখি যে ভূতের বাড়ি। আপনি যদি দেখেন, আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার, আমি এটা খুব মাইনিউটলি খেয়াল করি যে ভূতের বাড়ি বলে যে বাড়িগুলো টার্গেট করা হয়, বিখ্যাত বিখ্যাত লোকেশন, বহু পুরনো বাড়ি লিটিগেশনে হচ্ছে আটকে গেছে এবং সেখানে প্রমোটার আসলে হাত বাড়াতে চাইছেন এবং কুসংস্কার এটাকেও ব্যবহার করা হচ্ছে এইভাবে। ঠিক, উনি কিছুটা মূল্যায়ন উনি করেছেন। আমরা সত্যি যারা দায়িত্বে থাকেন না, তাদের মধ্যে সংযত হওয়ার ব্যাপারটা সবচেয়ে বেশি থাকে এবং আমরা সরকার পক্ষ থেকে সংযত হওয়া, কিন্তু গ্যাপটা না, দেখুন আমাদের গুজব ছড়ানোর অবকাশ হবে, সেখানে তো শাসক দলের কর্মীরা মানুষকে গিয়ে বোঝাবেন। অবশ্যই আমরা বোঝাবো এবং বোঝানো হয়। আমি ছোট করেই বলি, এই ডাইনি প্রথা হওয়ার তো কথা নয়, ডাইনি প্রথা হতো। এই প্রথার মধ্যে যখন গভীরে গেলাম, তখন দেখা গেল আসলে প্রত্যেকেরই কোন একটা পার্সোনাল গ্রাজ ছিল। ওকে আমার পছন্দ হচ্ছে না, ওকে বাড়ি থেকে তাড়াতে হবে। এখনকার গণপিটুনি তো তাই, কিন্তু হ্যাঁ, সেটাও যেমন আছে, কিন্তু অদ্ভুতভাবে এখন আমরা কিন্তু একটা রাজনৈতিক বিষয়টাও দেখছি, যে সন্দেহটা খুব হচ্ছে যে অনেক উপায় কিছু মানুষ চেষ্টা করেছেন, কোথাও রিলিজিয়াস লাইন্স চেষ্টা করেছেন, কাস্ট ক্রিড বিষয়টা আনার চেষ্টা করছেন, গরু পাচার এনেছেন, অনেক অ্যাঙ্গেল চেষ্টা করে এক একটা নির্বাচনকে কেন্দ্র করে অনেক রকম ভেবেছেন। যখন কোনোটাই সফল হয়নি, তখন আমরা মনে করছি যে সত্যি এটা রিয়েলি পার্সোনালিটির অভাব এবং কতটা নিজেরাও ইনসিকিউর এবং কতটা রাজনৈতিক ভিতটাও কতটা দুর্বল, যে এই ধরনের একটা চিন্তা ভাবনা করতে পারে যে গুজব দিয়ে একটা রাজ্যে যেখানে উন্নয়ন হচ্ছে, যেখানে উন্নয়নের এত প্রয়াস প্রকল্প চলছে, সেখানে একটু যদি রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক জমি দখলের জন্য আমি একটা উদাহরণ দেব। আসাফ সায়রা একটি ঘটনা উঠে এসছে কুলতলির 17 তারিখের একটি দৈনিকে,
যে সেই জুটি শুধু মানে পশ্চিমবঙ্গ থেকে 5,000 মহিলাকে পাচার করেছে, 100 কোটি টাকার সম্পত্তি বানিয়েছে। ঘটনাটা শুরু হয়েছে একেবারেই 1999 সালে, যখন আপনি বলছিলেন না যুক্তিবাদীদের আধিপত্য ছিল, তারা কিন্তু তাকে প্রতিহত করতে পারেনি। এই বিষয়টা ট্রাফিকিং রোখা যায়নি, ফিগার ক্রমশ বেড়েছে। ঠিক, ট্রাফিকিং হচ্ছে গ্লোবাল ফেনোমেনা। এবং এই বিষয়টা তো স্বাভাবিক মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। আমি বলছি এটা ন্যারো পলিটিক্যাল জায়গা, আমি বলছি এর বাইরে কিন্তু উঠে আলোচনাটা করা উচিত। একটা বিষয় বুঝতে হবে যে ঘটনাটা, আমি সত্যি কথাই আমি কাগজে যখন স্তম্ভিত হয়ে গেলাম, 5,000 একটা জুটি, তাহলে বাকিরা কি করছে? এই রকম একটা পরিস্থিতি, এর থেকে মুক্ত হতে হবে এবং সবাইকে। এবং সেখানে প্রতিটা আলোচনায় আমার মনে হয় সংকীর্ণতা রাজনীতির ঊর্ধ্বে উঠেই এই বিষয়গুলোকে প্রতিহত করতে হবে। কিন্তু যারা সংকীর্ণতা করছে তাদেরকেও, তাদের বিরুদ্ধেও আমাদের ভেবে দেখা উচিত। আমি দ্রুত একবার দেখাবো যে রক্তগুলো ঝরছে, যে পরিবারগুলো এখনো সেই ট্রমা কাটিয়ে উঠতে পারছে না, তারা ঠিক কি বলছেন। গুজবের বিষ ছড়িয়ে পড়ছে সমাজের শিরা ধমনীতে, আর তার জেরে ভয়াবহ পরিণতির শিকার হচ্ছেন কিছু নিরীহ মানুষ। নদিয়া থেকে বর্ধমান, উত্তর 24 পরগনা থেকে হুগলি, সামনে আসছে ছেলে ধরা বা চোর সন্দেহে গণপিটুনির ঘটনা। এর হাত থেকে রেহাই পাননি সুদূর আমেরিকা থেকে ভারতে আসা এই মহিলাও। 21 তারিখ প্রতিবন্ধী মেয়েকে নিয়ে গাড়িতে চড়ে বলাগড় যাচ্ছিলেন। পথে ছেলে ধরা সন্দেহে তাদের গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে কয়েকজন। কদিন হাসপাতালে কাটিয়ে এখন কল্যাণীতে ছেলের বাড়িতে রয়েছেন। স্রেফ গুজবের জেরে এমন ঘটনায় আতঙ্ক এমন গ্রাস করেছে যে তিনি আর এদেশে থাকতেই চান না। মারধর, পিট, মানে আমাকে তো আগুন দিয়ে পুড়িয়েই ফেলে দিত। তো এই ধরনের ইন্ডিয়ায় আসা কি উচিত? আমি যারা আমাদের এইসব কাহিনীগুলো শুনেছে আমেরিকায়, তারা বলছে আর আমাদের আমেরিকা থেকে ওখানে গেলে আমাদের ভয় লাগে, আর আমাদের যার কোনো চান্স নেই, এইসব তারা আলোচনা সবাই করছে। গাড়িতে প্রচুর পরিমাণে ইট মেরেছে, লাঠি দিয়ে আমার গাড়ি ভাঙচুর করে দিয়েছে। আমি তখন ওদেরকে বলেছিলাম যে দেখো আমার এরকম, আমি একজন হ্যান্ডিক্যাপ মেয়ে, আমি এই গাড়ি করে স্কুলে যাই, আমার এই গাড়িটাকে অন্তত তোমরা কিছু করো না। কিন্তু ওরা আমার কোনো কথাই শোনেনি। এটা নদিয়ার সগুনা। রাজ্যে গুজবের গণপিটুনির সূত্রপাত এই জায়গা থেকেই। নদিয়ারই হবিবপুরের বাসিন্দা অনিল বিশ্বাস আম গাছে স্প্রে করেন। সেই কাজ করতেই 20 তারিখ কালনা যান। সন্ধ্যার পর অচেনা মুখ দেখে তাকে ঘিরে ধরে কয়েকজন। তারপরেই ছেলে ধরা সন্দেহে শুরু হয় গণপিটুনি, শেষ পর্যন্ত মৃত্যু। পেটের জন্য কাজে যায়, ছেলে পিলে খাবে তাই যায়। আমার ছেলে সকালেই কাজে গিয়েছে, গিয়ে আমার ছেলে আর বাড়ি এলো না। যেখানে কাজ করে সেও বলেছে যে না, ইনি গাছ স্প্রে করার জন্যই এসছে, তোমরা ছেড়ে দাও, মেরে না। তার সত্ত্বেও ওরা কোনো কথা শুনিনি। গুজবের গণপিটুনিতে গৃহকর্তাকে হারিয়েছেন হবিবপুরের এই বিশ্বাস পরিবার। আরো স্পষ্ট করে বললে, বিশ্বাস হারিয়েছেন এরা মানুষের মনুষ্যত্ববোধের ওপর। এই ঘটনা আরও মারাত্মক, কারণ অনিল বিশ্বাসকে মারধরের ভিডিও রেকর্ডিং করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। ছবিটা যে তুলেছে তার দিক থেকে তাকেও মানে শাস্তি দেওয়া উচিত। সগুনা, গাংনাপুর, রানাঘাট সহ নদিয়ার একাধিক জায়গায় এভাবেই গণপিটুনি খেয়েছেন অনেকে। পায়রাডাঙ্গায় এক কাঠের রং মিস্ত্রির মাথায় তো মারের চোটে 95টি সেলাই পড়েছে। বর্ধমানের কালনায় সেলসম্যান হিসেবে কাজ করতে গিয়ে একই পরিণতি হয়েছে রতন সাহা নামে এই ব্যক্তির। কেরোসিন ছিল, জ্বালিয়ে দিত আমাকে আর আমার ফিল্ড ম্যানেজারকে। উত্তর 24 পরগনার পলতার ঘটনা আরও মর্মান্তিক। এক ব্যক্তি একটি শিশুকে দেখে লজেন্স দিতে গিয়েছিলেন। এটুকু দেখেই ছেলে ধরা সন্দেহে তাকে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দারা। কিন্তু কি দেখে তাকে ছেলে ধরা মনে হলো, তার কোনো উত্তর নেই। কি কারণে মনে হয়েছিল আপনাদের যে ওই ব্যক্তি চুরি করতেই এসেছিল? বাচ্চা ধরে টানাটানি করছে, চতুর্দিকে এরকম শুনতে পাচ্ছি যে এরকম বাচ্চা চুরি হচ্ছে। কথা বলার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তির সাথে? ব্যক্তির ভাষা কিছুই বুঝতে পারছি না। এর আগে কোনোদিনও এই ধরনের ঘটনা ঘটেছে এখানে? না না, আগে কোনোদিন ঘটেনি। কদিনের মধ্যেই আবার একটু দূরে জগদ্দলে চোর সন্দেহে দুজনকে বেধড়ক মারধর করা হয়, একজনের মৃত্যু হয়। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ছোট ছোট বাচ্চারাও তারা কিন্তু এই ধরনের অস্ত্র এবং আমরা দেখতে পাচ্ছি যে বল্ল, সেগুলো নিয়ে এলাকার প্রহরায় তারা রয়েছে। 17 জানুয়ারি উত্তর 24 পরগনার গাইঘাটাতেও চোর সন্দেহে এক মহিলাকে মারধর করা হয়। গুজবের জেরে আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে অশোকনগর এলাকায় তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানও বলছেন কিছু একটা হয়েছে। প্রশাসন বলছে গুজব বলে, তবু কিছু না কিছু ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং প্রশাসনকে আমরাও জানাচ্ছি। কিন্তু কি হয়েছে কেউ জানে না।
অথচ অবয়বহীন সেই গুজবই রক্ত ছড়াচ্ছে, প্রাণ কাড়ছে। বাস্তব এটাই। কৃষ্ণেন্দু অধিকারী, আবির দত্ত ও রানা দাস, এবিপি আনন্দ। সমাজতাত্ত্বিক অভিজিৎ মিত্রর কাছে যাব। অভিজিৎ বাবু, কখনো শিক্ষিকা, কখনো অনাবাসী ভদ্রমহিলা, কখনো শ্রমিক, কখনো আম গাছে মুকুলকে কীটনাশক মুক্ত করার সেই শ্রমিক, মানে আমি বলছি এই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ছে। আমার সব থেকে ভয় যেখানে লাগছে, আমি যেটা বলছিলাম যে 1990 সালের 30শে মে অনিতা দেওয়ান, রেণু ঘোষ, উমা ঘোষ এবং গাড়ির চালক অবনী নাইয়া ঠিক এইভাবে যখন বানতলা ক্রস করছে, ধর ধর ছেড়ে ধরা, মুহূর্তে রটিয়ে দেওয়া হলো, তারা ছেড়ে ধরা। এবং আমি যদি মানে আরেকটু পিছিয়ে যাই, 1982 সালে 30শে এপ্রিল বিজন সেতু আনন্দমার্গীদের যখন মারা হয়েছিল, তখনও কিন্তু রটেছিল ওই নৃশংসভাবে পুড়িয়ে দেওয়ার আগে যে ছেলে ধরা। আমি বলছি গুজব এবং তার ফলে রক্তপাত, মৃত্যু, এমনকি গণহত্যা, আমরা কোন দিকে যাচ্ছি? আপনি যখন আমাকে অ্যাড্রেস করছেন সমাজতাত্ত্বিক, তাহলে আমি প্রথমেই বলি গুজবের মতো সামাজিক জিনিস আর নেই। এত ফাস্ট স্প্রেড করে, অ্যান্ড ইট ইজ সলিডলি সোশ্যাল, যে কারণে ডেন্ট করা খুব শক্ত। ইউ ক্যানট পিন পয়েন্ট হোয়ার ইট কামস ফ্রম, মানে ইট ইজ সলিডলি সোশ্যাল। এ আমার ফার্স্ট রিয়াকশন। নাম্বার টু, গুজবটা কিন্তু ইটস এ কাইন্ড অফ টেররিজম। এই যেটা হচ্ছে, ইট ইজ অ্যানাদার কাইন্ড অফ টেররিজম, অ্যান্ড এ ভেরি সাটল কাইন্ড। ব্লেটেন্ট টেররিজম you can still look at blasting and all that, but this kind of terrorism you cannot make any dent. সুতরাং এই sophisticated terrorism যারা প্র্যাকটিসে নেমেছেন, they are after power, they are after some kind of power somewhere in this society. Who are they? Not so easy to detect, but that is quite a job. সেটা তো উৎস, আর যারা সেটাকে ইমপ্লিমেন্ট করছে তারা কি সেটা মানে বিশ্বাস করতে ভালোবাসছে বলেই বিশ্বাস করছে? গুজবটা ইটস এ কাইন্ড অফ কনজাম্পশন। একটা যেমনি প্রোডাকশনটা আমি বললাম, আর একটা হচ্ছে কনজাম্পশন সাইড আছে। উই আর অল কনজিউমারিস্ট অফ অল কাইন্ডস, ইনক্লুডিং গুজব। উই আর গুড ইটার্স অফ গুজব, উই আর গুড ইটার্স অফ রিউমার্স। মানে আমাদের এই যে কামনা বাসনা, সেটা কিন্তু রিউমারও একটা উপাদান, রিউমারও একটা উপভোগ্য বস্তু। সেই কারণে এটা এত রান করে। ওই যে সন্ত্রস্ত হয়ে সব বসে আছি, দ্যাট ইজ অলসো কাইন্ড অফ সাবলাইম প্লেজার। ঠিক। এবং আমি তো দেখছিলাম ফুটেজে 10-12 বছরের বাচ্চা শিশু কিশোরদের হাতে বল্লম তুলে দিয়েছি আমরা। এই যে এটা, অর্থাৎ এটা ঘটনাটা এত তার ডাইমেনশনস, যে কেন কি প্লেজারটা পায়, সেটা হচ্ছে যারা রিসিভ করছে গুজব, রিসিভ করে কিন্তু সে আবার স্প্রেড করছে। ঠিক। মজাটা হচ্ছে এই রিসিভার, হি ইজ অলসো দ্য ক্রিয়েটার। এই যে টোটাল যে নেটওয়ার্ক ট্রান্সমিশন, সেখানে গেটস ইমেন্স প্লেজার, যে আমি আছি রেসপন্সিবল ইয়েট নট। একদম। কেমন? সো আই এম ইনভিজিবল ইন অ্যান আদারওয়াইজ ভেরি ভিজিবল ওয়ার্ল্ড। অ্যাবসলিউটলি। আমি দ্রুত একবার দেখব যে ঘটনাগুলোর কথা আমি বলছিলাম, গুজব ছড়িয়ে তারপর প্রাণহানি বহুবার এই বাংলার মাটিতে হয়েছে। দেখুন। কেউ বলছে ছেলে ধরা, কেউ বলছে ডাকাত, কেউ আবার বলছে অদ্ভুত দর্শন জীব। সে নাকি অর্ধেক মানুষ অর্ধেক জন্তু। সবাই বলছে, কিন্তু দেখেনি কেউ। কিন্তু গল্পের গরু গাছে তুলতে অসুবিধে কোথায়? কিন্তু এই গুজব রটতে রটতেই অনেক সময় তার জেরে রক্ত ঝরে, প্রাণ যায়। গুজব যে কত ভয়ানক হতে পারে তার নির্মম ছবি এ রাজ্য আগেও দেখেছে। দিনটা ছিল 30শে মে 1990 সাল। গোসাবায় টিকাকরণ কর্মসূচি সেরে ফেরার পথে ছেলে ধরা গুজবে সরকারি স্বাস্থ্যকর্মী অনিতা দেওয়ান ও তার মহিলার সঙ্গীদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে খুন করেছিল কিছু দুষ্কৃতী। 1990-এর 30শে মে সন্দেশখালী থেকে স্বাস্থ্য দপ্তরের একটা ভ্যানে করে ফিরছিলেন মিডিয়া অফিসার অনিতা দেওয়ান। এই জায়গাতে আসার সময় তারা খেয়াল করেন যে তারা পেছন থেকে মোটর বাইকে করে ছুটে আসছে, তাদের হাতে লাঠি, সড়কি প্রভৃতি রয়েছে। গাড়িটা দ্রুতগতিতে উল্টো দিক থেকে একটা বাস আসছিল, সেই বাসকে কাটাতে গিয়েই এই কালভার্টের পরে গাড়িটার নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। পেছন থেকে ধেয়ে আসা লোকজন জ্বলন্ত গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করেন এই 4 জনকে। পুলিশ এসে কয়েক ঘন্টা পরে অচৈতন্য অবস্থায় 4 জনকে উদ্ধার করে, তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে পরে অনিতা দেওয়ানকে মৃত ঘোষণা করা হয়। এর কয়েকদিন পরে অবনী নাইয়ার মৃত্যু হয়।
বানতলায় অনিতা দেওয়ানের নির্মম পরিণতি ছিল গুজবের জের। তার 8 বছর আগে গুজবের আরো বড় নৃশংসতার সাক্ষী হতে হয়েছিল এই রাজ্যকেই। 1982-র 30শে এপ্রিল এই বিজন সেতুর ওপরেই প্রথমে পিটিয়ে পরে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হলো একজন মহিলা সহ 17 জন আনন্দমার্গী সন্ন্যাসীকে। এই ঘটনার কিছুদিন আগে থাকতেই এলাকায় গুজব ছিল যে এরা ছেলে ধরার কাজের সঙ্গে যুক্ত। কখনো এ শহর বুঁদ হয়েছে ব্যান্ডেজ ভূতের গুজবে। 8-এর দশক থেকে 9-এর দশকের গোড়া পর্যন্ত আগাগোড়া ব্যান্ডেজ ভূত নাকি কখনো কখনো হানা দিয়েছে টয়লেটে, কখনো খালি ট্রেনের কামরায়। কেউ তাকে চাক্ষুষ করেনি, কিন্তু মুখে মুখে গুজব ছড়িয়েছে বিস্তর। গুজবের ইতিহাসে রূপকথার মতো হয়ে আছে 1995 সালে গণেশের দুধ খাওয়ার ঘটনা। যে দেশে বহু মানুষ না খেতে পেয়ে অপুষ্টিতে প্রাণ দেয়, সেখানে তো গুজবের হুজুকেই গণেশ মূর্তিতে হাজার হাজার লিটার দুধ ঢেলেছিল মানুষ। 2005 সালে আবার গুজব জালে জড়িয়েছিল জঙ্গলমহল। কারা যেন প্রচার করে দিয়েছিল লক্ষ্মী পেঁচার মাথায় নাকি মহামূল্যবান মণি পাওয়া যাচ্ছে, আর ওই মণি পেতে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় ব্যাপক হারে পেঁচা ধরা শুরু হয়। তারপর ক্যালেন্ডারে পেরিয়ে গিয়েছে আস্ত একটা দশক, কিন্তু মানসিকতার দিক থেকে আমরা কি এক পাও এগিয়েছি? প্রশ্নটা জোরালো হয়েছে যখন শোভন সরকার নামে এক সাধুর দাবি ঘিরে সোনার স্বপ্নে বুঁদ হয়েছে উত্তরপ্রদেশের ডোরিয়া খেরা গ্রাম। টানা 11 দিন ধরে প্রায় 16 ফুট গর্ত করে প্রত্নতত্ত্ব বিভাগ। এই গুজবের জেরেই মোষ চুরির সঙ্গে বিন্দুমাত্র যুক্ত না হলেও দক্ষিণ 24 পরগনায় পিটিয়ে মারা হয়েছে পলিটেকনিক পড়ুয়াকে। আর গুজবের আগুন যে যুক্তিকে কিভাবে পুড়িয়ে ছারখাড় করতে পারে তার সাম্প্রতিকতম নজির বোধহয় ভাঙুর। এলাকা দিয়ে হাইটেনশন তার গেলে মহিলারা সন্তান ধারণ করতে পারবেন না, জলে মাছ মরে যাবে, এমন নানা গুজবে কান দিয়েই তো পাওয়ার গ্রিড প্রকল্প বন্ধের দাবিতে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রশ্নটা আমরা এগোচ্ছি না পিছোচ্ছি? 21 শতকেও যদি কোনো মানুষ বিশ্বাস করে আধা মানুষ আধা জন্তু ধরনের কিছু হতে পারে, কিংবা সীমান্ত পার থেকে এসে কাউকে তুলে নিয়ে আবার কেউ সুপারম্যানের মতো উড়েও চলে যেতে পারে, তাহলে হাতে স্মার্টফোন থাকলেও নিজেকে স্মার্ট বলাটা কি মূর্খামি নয়? এবিপি আনন্দ। এই শহরের কিছু কৃতি মানুষ, আমরা সবাই যাদের শ্রদ্ধা করি, ঠিক কি ভাবছেন তারা এই গুজব সন্ত্রাস নিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম। গুজব জিনিসটা তো একটা অভিসম্পাতের মতোই ব্যাপার। আজকে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা আরও বেশি জোরদার হচ্ছে, কিন্তু বরাবরই এটা ছিল। কারণ বহু রকমের আছে। একটা হচ্ছে মানুষের ভয় থেকে হয়, ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে মারে, ক্ষতিকারক প্রবণতা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সোশ্যাল মিডিয়াতে তো নানা রকম রটে, একটা মৃত্যু সংবাদ রটে যায়। সেটা এখন সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেটা দাবানলের মতো ছড়ায়, বা দাবানলের চেয়েও দ্রুত ছড়ায়। এখন এটা একটা ভিশাস সার্কেল। খায় বলে আসলে যে খাওয়ায় তার দায় যেন নেই, এরকমটা যে হচ্ছে তার কারণটা বোধহয় কোথাও পলিটিক্যাল সোসাইটি বোধহয় চায় না যে মানুষ ভাবুক। পলিটিক্যাল সোসাইটি চায় মানুষ ভাবনার আমরা কন্ট্রোল করব। বহু শতাব্দীর কুসংস্কারের যে ধুলায় ধূসরিত আমাদের মনোজগৎ, সেটাকে তো চট করে পরিষ্কার সুন্দর করা যাবে না, যুক্তিবাদী করা যাবে না। গুজবের ফলে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে, সাংঘাতিক। এটা পুলিশ থেকে সতর্কবাণী দেওয়া হচ্ছে। আসলে সমাজটা তো শুধু পুলিশের একার না, সব মানুষের, তো সুবুদ্ধি সম্পন্ন সব মানুষের। এখন সজাগ হতে হবে সবাইকে। দুর্ভাগ্য যে এই গুজবের মাধ্যমে আমাদের অত্যন্ত দুর্ঘটনা ঘটছে, লোকে মার খাচ্ছে, অমুক হচ্ছে। সেইগুলো সমবেতভাবে আমাদের চেষ্টা করে রুখে দাঁড়ানো উচিত। টেকনিকের একটা অবক্ষয় বলবো। আজকে দেখুন এগুলো হোয়াটসঅ্যাপ কিংবা এগুলো আগে ছিল না, এগুলো যত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সেটাও একটা ব্যাড সাইড অফ দ্য গুড থিং। অনুত্তম, আমার একটা আশঙ্কা আছে, সেটা হচ্ছে চাকাটা উল্টো দিকে ঘুরছে না তো? এরম হবে না তো যে কিছুদিন পরে আমাদের অনুষ্ঠান করতে হবে যে বাল্যবিবাহ খারাপ, সতীদাহ প্রথা ফিরছে, দয়া করে ফেরাবেন না, ওটা খারাপ। মানে আমি বলছি খুব অবভিয়াস কিছু জিনিস, সেটা দ্রুত কয়েক মাসের মধ্যে যদি একজন নয় একাধিক মানুষ তাতে বিশ্বাস করেন এবং বিশ্বাস করে অ্যাক্ট করেন, আশঙ্কা হয় বই কি? নিঃসন্দেহে আশঙ্কার। এবং যেটা গুজবের
মনস্তত্ত্বের দিক থেকে আমি দুটো জায়গা বলতে চাইবো। একটা হচ্ছে যে যেখানে মানুষের দুশ্চিন্তা, উদ্বেগ, জীবন সংশয় জড়িয়ে আছে, এমনই কন্টেন্ট কিন্তু অনেক সময় গুজবে আমরা ব্যবহৃত হতে দেখি। তা না হলে কিন্তু বিশ্বাসযোগ্যতা আসবে না। মানে কালকে আর একটু উত্তরে হওয়া বইবে বললে কিন্তু গুজব রটবে না। তাহলে কোথাও তার দুশ্চিন্তার জায়গাকে যখন আমি উদ্দীপিত করছি, এবং যেটা অভিজিৎ দাও বলছিলেন, এর ফলে যেটা হচ্ছে যে তখন কিন্তু সংঘবদ্ধভাবে মানুষ কি করছে, ওই গুজবের মোকাবিলা করবে বলে তার যত আদিম রাগ, হিংস্রতা আছে তাকে যেন বহিঃপ্রকাশ করবার একটা অজুহাত পেয়ে যাচ্ছে। আমি অনুজ শর্মাকে যেটা বলছিলাম যে প্যাটার্নটা যদি দেখা যায় যে বেশিরভাগ হচ্ছে কিন্তু সীমান্ত একদম তাই। এখানে জেলাগুলো একদম সেইখানে একটা জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজের জায়গা চলে আসছে। সেখানে আমি বলছি যে জঙ্গি ঢুকছে নিঃসন্দেহে, ছদ্মবেশে ঢুকছে, যেটা তুমি দেখবে ভিখারির ছদ্মবেশে ঢুকছে একদম। এবং কারা কারা টার্গেট হচ্ছেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সফট টার্গেটস হচ্ছেন মহিলারা, সফট টার্গেটস হচ্ছে দারিদ্র্যসীমা নিচে থাকা কিছু মানুষ, কিছু বিশেষ কমিউনিটির মানুষ। কারণ গুজবের মধ্যে দিয়ে বারবার কমিউনিটি ভায়োলেন্সেরও ছবি কিন্তু আমরা দেখে এসেছি। যেটা আমার মনে হয় খুব মারাত্মক একটা জায়গা, সেটা হচ্ছে যে গুজবে যে মানুষটি আসলে অদৃশ্য আততায়ী, তাকে তো আমরা দেখতে পাই না, কিন্তু ভয়ের দরুন আমরাই সেই আততায়ীকে শরীর দিই। সেই গুজবে অংশগ্রহণ করে যখন আমি আরেকজনকে মারছি, আমি আরেকজনকে অ্যাটাক করছি, আমি সেই ছেলে ধরা, আমি সেই খুনি। তাহলে যে খুনির ভয়ে গোটা গ্রাম আজকে সিটিয়ে আছে, তারা নিজেই খুনি হয়ে যাচ্ছেন, হত্যাকারী হয়ে যাচ্ছেন কিন্তু গুজবে অংশ নিয়ে। আমার মনে হয় সেইটা কিন্তু গুজবের একটা মারাত্মক দিক। সেইখানে কিন্তু প্রতিরোধ করে তোলা দরকার। সেই ভবঘুরে আক্রান্ত হচ্ছে, একটা মানসিক কারফিউ জারি হয়ে গেছে চারদিকে, যে একটা পারসিকিউশন নিয়ে প্রত্যেকটা মানুষ ঘুরে বেড়াচ্ছে, যেন কোথাও তার নিজের স্বাধীন চলাফেরার জায়গায় কোথাও একটা অন্য নজরদারি সে বহন করে যাচ্ছে তার নিজের মধ্যে। সেইটা খুব ভয়ঙ্কর। আমি আবার আলোচনা আসবো, দ্রুত একবার দেখাবো এই আলোচনা যেদিন আমরা করছি সেদিন আমাদের এই রাজ্যে নিম গাছ থেকে মিষ্টি রস বেরোচ্ছে, এই গুজব পশ্চিম মেদিনীপুরের বেলদায় উপচে পড়া ভিড়। দেখুন, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে। ফল, পাতা, বাকল, শেকড় সর্বাঙ্গই মহামূল্যবান, কিন্তু বরাবরই যেন দুয়োরানি নিম গাছ। যদিও কদিন হলো কপাল খুলেছে পশ্চিম মেদিনীপুরের বেলদার এই নিম গাছের সামনে, হাত বাড়িয়ে ঠাঁয় দাঁড়িয়ে কাতারে কাতারে মানুষ। গায়ে পড়ছে মনস্কামনার সুতো, ধূপ ধুনোর গন্ধে ম ম করছে এলাকা। কিন্তু বছরভর অনাদারে পড়ে থাকা এই নিম গাছের কেন হঠাৎ ভিআইপি ট্রিটমেন্ট? স্থানীয়দের দাবি, গাছের গা থেকে দুধের রঙের যে রস বেরোচ্ছে তা নাকি অমৃত সমান। কিন্তু নিম গাছে মিষ্টি রস? সবুজপল্লীর বাসিন্দারা বলছেন পাশের মন্দিরের মাহাত্মেই সবকিছু। যে অনেক বয়স্ক মানুষরাও এসেছিলেন এখানটায় দেখতে, তো ওনারাও বলছে এটা ঠাকুরেরই কিছু হতে পারে। তো তাই সেইটা ভেবে সবাই ধূপ বা ফুল দিয়ে পূজা করছে, কেউ নারকেল ফাটালো। না বিশ্বাস করার তো কিছু নেই, এখন বয়স্ক মানুষরা যদি মানতে পারছে তাহলে আমরা তো বাচ্চা। কিন্তু এর কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে? নিম গাছ থেকে তরল নিঃসরণ কি স্বাভাবিক? তার স্বাদ কি সত্যিই মিষ্টি? নিম গাছের যে পাতাগুলো ঝরে যাচ্ছে, তার যে সংবহন নালীগুলো রয়েছে, জাইলেম, ফ্লোয়েম, নিম গাছের অন্যান্য রেচন পদার্থও কিছু কিছু তার ভেতর দিয়ে মিশ্রিত হচ্ছে, তাই ওই রসের যে ধারাটার স্রোতটা সেটা নেমে আসছে নিচের দিকে। গাছ তার শিকড় দিয়ে মাটি থেকে জল এবং অন্যান্য মিনারেল টেনে তুলে নেয়, সংশ্লেষ হয়ে সেখানে শর্করা তৈরি হয়, সেইটা তার সঙ্গে মিশে খাবার হিসেবে সেটা সমস্ত জায়গায় যায়। তাও যদি সেটা ফেটে যায় তাহলে সেই রসটা বেরোতে থাকে। মানুষ অ্যাসোসিয়েট করে থাকতে পারেন ভুল করে, কাছে মন্দির আছে অতএব এটা তারই একটা আশীর্বাদ বা ইত্যাদি ইত্যাদি, ব্যাপারটা সেরকম কিছু নয়। জঙ্গলমহলের এই নিম গাছের কাহিনী দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে শিবরাম চক্রবর্তীর দেবতার জন্মের কথা, যেখানে সামান্য একটি পাথর খণ্ডকে ঘিরে গড়ে উঠেছিল আস্ত একটি মন্দির। এবার মন্দির সংলগ্ন নিম গাছ ঘিরে দৈব হস্তক্ষেপের প্রচার। অমিত জানা ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। অভিজিৎবাবু, শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম মনে পড়ে, আর কোনো প্রতিক্রিয়া হয় না। এটা অ্যাকচুয়ালি আমার মতে দেবতার জন্ম কম্পালসারি টেক্সট। আমি এই প্রসঙ্গতে আর একটা যেটা কিনা ডে টু ডে ব্যাপার, এগুলো খুব চাঞ্চল্যকর ঘটনা, কিন্তু যে ঘটনাগুলোতে আপাত দৃষ্টিতে চাঞ্চল্যকর নয় কিন্তু হিডেন বিহাইন্ড আইস, কিন্তু প্রতিনিয়ত ঘটছে, প্রতি ক্ষেত্রে ঘটছে। কেউ যখন কাউকে অপছন্দ করে তাকে পুল ডাউন করার জন্য একটা রটিয়ে দিল, হ্যাঁ,
আমি আমার লাইনে তো খুব ভালো করে জানি, আমাদের লাইনে কাউকে পুল ডাউন করার সহজ উপায় হচ্ছে, পার্টিকুলারলি সে যদি বয়স্ক টিচার হয়, আর ছাত্রীকে লটিয়ে দাও, মানে ওই অ্যাসোসিয়েট করে, বেস থাকুক কি না থাকুক। এইটা আপনি বলছেন অকারণ গুজব নয়, এই গুজবগুলোর পেছনে একদম সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে। ঠিক সেইটার থেকেই মানে গুজব কিন্তু একটা নর্মাল প্র্যাকটিস, আমরা এটাকে এক্সেপশনাল হিসেবে ট্রিট করছি আজকের আলোচনায়, কিন্তু গুজব এজ এ রেগুলার ইন্টেনশন ছাড়া কিন্তু হয় না, মানে তার সূত্রপাতে একটা ইন্টেনশন নিশ্চয়ই। আমি দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো যে শুধুমাত্র রাতের ঘুম উড়ে গেছে তা নয়, হাতে অস্ত্রশস্ত্র উঠে এসেছে এবং রাত পাহারায় একের পর এক জেলার মানুষ রাত জাগছেন এবং সবথেকে আশঙ্কার এমনকি 10-12 বছরের শিশু কিশোরদের হাতে বল্লম তুলে দেয়া হচ্ছে। আমি শেষে শুধু কমল কুমার মজুমদারের কথা একটু ঘুরিয়ে বলা যায় যে পশ্চিমবঙ্গে আলো আসুক। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুনশান রাস্তাঘাট, আওয়াজ বলতে শুধু ঝিঝি পোকার ডাক। রাত 8টায় আশপাশ দেখে মনে হয় যেন রাত 12টা। কোনো ভৌতিক নগরী নয়, গুজবের জেরে এখন এমনই পরিস্থিতি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায়। পা রাখলে হঠাৎ মনে হয় কোন মৃত্যুপুরীতে এসে পড়েছি, আর সবটাই এক গুজবের জেরে। কেউ বলছেন সন্ধে হলেই কারা যেন বাড়িতে ঢুকে মহিলাদের ওপর হামলা চালাচ্ছে। কেউ আবার শুনেছেন কারা যেন পাড়া থেকে শিশুদের তুলে নিয়ে যাচ্ছে। তারা কারা কেউ জানে না, তারা আছে কিনা তাও জানে না, কিন্তু গুজব ছড়াতে তো গুজবই যথেষ্ট। আর সেটাই হয়েছে এইসব জায়গায়। পরিস্থিতি এমনই যে রাতের বেলা বাড়িতে দরজা জানালা বন্ধ করেও ভয় কাটছে না। ভয় কাটাতে উত্তর 24 পরগনার অশোকনগরে লোকেরা মিলে রাত পাহারা শুরু করেছে, তাও একেবারে অস্ত্রশস্ত্র নিয়ে। রাত হতে না হতেই ভুরকুন্ডা গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বাঁশ নিয়ে, টর্চ নিয়ে তারা রাস্তার ওপরে তারা রয়েছেন, পাহারা দিচ্ছেন। শীতকাল, কিন্তু রাতে মাফলার চাপিয়ে রাস্তায় বেরোনোর জো নেই। মাফলা তো পড়া যাচ্ছে না, চোর কিংবা আসছে, ছেলে ধরা আসছে। হ্যাঁ, অশোকনগরের মতোই রাত জাগছে দক্ষিণ হাওড়ার গ্রামীণ এলাকাগুলিও। শহরের পাশাপাশি হাওড়ার গ্রামীণ এলাকাতেও গুজব আতঙ্ক রীতিমতন থাবা বসিয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গোটা এলাকা শুনশান হয়ে যাচ্ছে। গ্রামের মানুষজন, এলাকার মানুষজন পাহারার বন্দোবস্ত করেছেন। হাতে তরোয়াল, লাঠি, টর্চ। গুজবের এই আজগুবি চরিত্র যে কতটা ক্ষমতাশালী তা তো কেউই জানে না। বিভিন্ন জায়গায় যে ধরনের গুজব রুটছে, হঠাৎ হঠাৎ বিভিন্ন নিরীহ মানুষ অত্যাচারিত হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অত্যন্ত সজাগ রয়েছি। কোথাও কোনো গুজব রটলে ইমিডিয়েট খবর দিতে বলছি, আমরা থানায় ইনফর্ম করছি। এ যেন এক অদ্ভুত দমবন্ধ করা পরিস্থিতি। সন্ধ্যে থেকে আতঙ্কের প্রহর গোনা শুরু। রাস্তাঘাট ফাঁকা, ঝুপঝাপ, বাড়ির দরজা জানালা বন্ধ। গুজব আতঙ্ক এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে শহর সংলগ্ন হাওড়ার সাঁতরাগাছি সাহেবপাড়ায় এই ব্যাডমিন্টনের কোর্ট আলোকোজ্জ্বল অবস্থায় তৈরি, কিন্তু এলাকার মানুষজন ব্যাডমিন্টন খেলার জন্য কিন্তু এই আসরে অনুপস্থিত। আগে সন্ধ্যাবেলা ডেলি এখানে খেলা হতো, কিন্তু এখন পরিবেশটা অন্য জায়গায় চলে গেছে বলে এখন মাঠেও বাচ্চারা আসছে না কেউ সন্ধ্যাবেলায়, আর বাবা মারা কেউ পাঠাচ্ছেও না। রাত 9টার পর ঘরের লোকেরা না ফিরলে আতঙ্কের প্রহর গোনা শুরু। যেভাবে একে তাকে স্রেফ সন্দেহের বশে গণপিটুনি দেওয়া হচ্ছে, তাতে নিশ্চিন্ত হওয়ার পথ কোথায়? এক ছেলে হোটেল ম্যানেজমেন্ট করছে কলকাতায়, ও রাতে আসে, ও 2টো 2:30টা, কোনো সময় 1:30টা, 1টা 1:30টা 2টো এরকম হয়েই থাকে আর কি। সবসময় তো টেনশন থাকেই। আমারই 1-2টো ছেলে আছে, বাইরে কাজে যায়, রাতে ভিতে আসে, মনে আতঙ্কই থাকে। এই যে শুনছেন দেখছেন, এইগুলোর জন্যই তো মনে আতঙ্ক থাকে। হ্যাঁ, হতে পারে, হ্যাঁ, ওইটা আক্রমণ যদি হয়। যাদের কাজের সূত্রে অন্যত্র যেতে হয় তাদের আবার আরেক আতঙ্ক। যেমন আমি যদি কোথাও যাই সেখানেও তো আননোন হয়ে যাচ্ছি, সেখানেও যদি আমার মানে অ্যাটিটিউড বা সেরকম কিছু দেখে তা আমাকেও তো সেরকম আননোনভাবে ফেস করতে হচ্ছে। আপনি আক্রমণের শিকার হতে পারেন। আমিও আক্রমণের শিকার হতে পারি। কবে গুজবের আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরবে জীবন, সেই অপেক্ষাতেই এখন দিন গুনছেন সাধারণ মানুষ। রাজর্ষি দত্তগুপ্ত ও আবির দত্ত, এবিপি আনন্দ।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন।